नमस्कार আমি রাজেশ বন্ধুরা, আমি রাজেশ ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা এসেছি এক দাদার বাড়িতে। এর আগে এই ছাদের ভিডিও আপনারা দেখেছেন, বগনভেলিয়ার উপরে ভিডিও করেছি। সেই ছাদে আজকে এসেছি। যে এই ছাদে যে পরিমাণে ফুল আপনারা দেখেছেন আগের ভিডিওতে, যে এত পরিমাণে ফুল বারবার দাদার ছাদে কিভাবে হয়, এবং একবার ফুল হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ডালগুলো ফাঁকা, মানে ফুল ঝরে গেছে। এখন কি করণীয় আমাদের, এই ব্যাপারে দাদার কাছে কিন্তু আজকে আমরা শিখে নেব। এই ভিডিওটি বগনভেলিয়ার রিপোর্টিং হিসাবেই আমরা, বা একবার ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে কিভাবে ফুল আনতে হয় গাছে, এই ব্যাপারে দাদার কাছে কিন্তু আমরা আজকে শিখে নেব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, স্কিপ না করে দেখবেন। আশা করি আপনারাও নিজেরাও শিখে যাবেন যে প্রচুর পরিমাণে দ্বিতীয়বারে কিভাবে ফুল আনা যায়। সমস্তটা কিন্তু দাদার কাছ থেকে আজকে শিখে নেব। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আপনার কি নাম? আমি দেবাশিস দাস। আর এটা কোন জায়গায় যদি একটু বলেন? এটা বহরমপুর 55 তলা, নবপল্লী। নবপল্লী। তো এই গাছের ফুল আসার পরের পরিচর্যা আজকে বলছি। তো গাছটা যখন 80% 90% ফুল ঝরে যায়, সেই মুহূর্তে সব ফুল কেটে ছেটে দেওয়া উচিত। এবার সেই মুহূর্তেই যখন এই ফুলগুলো ঝরে গেছে, এই দণ্ডগুলো এখান থেকে কেটে দেওয়া দরকার, নাহলে গাছটা দেখতে খারাপ লাগে। প্রথমে কাজ হচ্ছে আমাদের এগুলোকে ছেটে গাছটাকে পরিষ্কার করে দেওয়া। পরিষ্কার করে দেওয়ার সময় যে গাছগুলো একটু বাইরে বেরিয়ে গেছে ডালগুলো, সেই ডালের মাথাগুলো একটু ছেটে দিন। ছেটে দেওয়ার পরে গাছটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন মাটির পরিচর্যা। তো আমার এইটা তো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, তা আমি একটা পরিষ্কার করে রেখেছি, সেটাতে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দাদা ভিডিও শুরুর আগেই কিন্তু এই গাছটা পরিষ্কার করে রেখেছেন। তো এই গাছটায় কি করতে হবে, গাছটা পরিষ্কার করার পরে উনি বলে দিলেন কীভাবে পরিষ্কার করতে হবে, তারপরে কি কাজ সেই সম্পর্কে কিন্তু এখন উনি করে দেখাচ্ছেন। এই গাছটা পরিষ্কার করার সময় যখন আপনি ডালগুলো পরিষ্কার করলেন, বাইরের ডালগুলো একটু কেটে দিলেন। কেটে দেওয়ার সময় খেয়াল রাখবেন, বড় বড় পাতা যেগুলো আছে না, ওই বড় বড় পাতাগুলোকেও একটু কেটে দেবেন। বিশেষ করে ভেতরের দিকের পাতাগুলোকে কেটে দেবেন, যাতে ডাল বেরোতে, নতুন ডাল বেরোতে সাহায্য করে। আচ্ছা, পাতা যদি না কাটে তাহলে কি ডাল বেরোবে না? পাতা না কাটলে সে বেরোবে না ঠিক মতো। বড় পাতাগুলোকে কেটে দেবেন একটু। সব পাতা কাটার দরকার নেই, বড় পাতাগুলোকে কেটে দেবেন। এটা দেখুন আবার ফুল আসতে শুরু করেছে, সব ওই ছাড়তে ছাড়তে আবার শুরু করে দিয়েছে। আচ্ছা, এটা এর জন্য মাথাগুলোকে আমি আর কাটিনি, শুধু ফুলগুলোকে কেটে দিয়েছি। ফুলগুলো কেটে দেওয়ার পরে যে ডালগুলো একটু বাইরে বেরিয়ে গেছিলো, সেগুলোকে আমি কেটে দিয়েছি। আচ্ছা, এই সময়তে তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আজকের দিনটা, তা এই সময়তে কি হার্ড পুনিং করা দরকার? না, হার্ড পুনিং তো আমরা করেছি সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে। যারা হার্ড পুনিং করেছি, খাবার দিয়েছি, রিপোর্টিং করেছি। যারা রিপোর্টিং সেই মুহূর্তে করেনি, সেপ্টেম্বর অক্টোবর মাসে যারা রিপোর্টিং করেনি, তারা এখন রিপোর্টিং করতে পারে। আচ্ছা, কিংবা যারা হার্ড পুনিং তো তখন করেইছে সবাই, যারা হার্ড পুনিং করেনি তারা করতে পারে। এবং বড় কথা হচ্ছে, যারা ওই সময় সেপ্টেম্বর শীতের ফুলটা নেয়ার জন্য তখন সলিড খাবার দিয়েছেন, যেমন হাড়গুঁড়ো, শিংকুচি, এগুলো মিক্স খাবার দিয়েছেন, তাদের এই মুহূর্তে আর মিক্স খাবার দেওয়ার দরকার নেই। কারণ এই অক্টোবরে দেওয়ার পর নভেম্বর, ডিসেম্বরের 3 মাসে সে গাছ এখনও ওটা নিতে পারেনি, খেতে পারেনি, মানে সে খাবার অলরেডি এখানে থেকে গেছে। আচ্ছা, তো আমরা এখন জাস্ট একটু হালকা করে খাবার দেব আর কিছু পরিচর্যা করব। তার জন্য আমরা এখান থেকে হালকা করে একটু মাটি খুঁজে নিয়ে বার করে নেব। আপনি ওটা হাতে কি ব্যবহার করছেন? এটা একটা কাঁটা স্পুন আছে। আচ্ছা, এই কাঁটা স্পুনগুলোতে মাটি সুবিধা হয়, বেশি যায় না। এটা খুব বেশি হলে 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি ডিপ হবে না বেশি। তার বেশি ডিপ করলে পরে শিকড়ের ক্ষতি হতে পারে। হ্যাঁ, শিকড়ের ক্ষতি হয় না, কিন্তু আমার দরকার নেই। নিচে তো খাবার রয়েছে, ওই যে খাবারগুলো আমি গরম দিয়েছি, সেই খাবারগুলো দিয়ে তো ওপরে হালকা মাটি চাপান দিয়েছি। আচ্ছা, এবার আমি যদি বেশি খুঁড়ি, তাহলে সেই যে মিক্স খাবারগুলো দিয়েছি সেগুলোও বেরিয়ে যাবে। আমি তো সেটা বার করব না, আমার সেই খাবারটা থাকবে, 1 বছর থাকবে সেই খাবারটা। এখন আমি আর খাবার নতুন করে কিন্তু আর সলিড খাবার দেব না।
তার জন্য আমি জাস্ট এই ওপরের যে 1 ইঞ্চি মাটি আমি চাপান দিয়েছিলাম, এই 1 ইঞ্চি মাটি আমি এই চামচের এই চামচটা 1 ইঞ্চির আমি এইভাবে টেনে নিলে পরে এগুলো সব মাটিটা বেরিয়ে আসবে, অন্য খাবার কিছু আর বেরোবে না, খাবারটা নিচেই থেকে যাবে। ভালো করে খেয়াল করলে দেখবেন আমরা চামচটা ব্যবহার করলে পরে মোটামুটি একটা পরিমাপ পাওয়া যাচ্ছে সঠিক, যে এর নিচে আর যাবো না, আর এর নিচে আমার খাবার দিয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সেটা সেই অক্টোবর মাসে দিয়েছেন। হ্যাঁ, অক্টোবর মাসে দিয়েছি আমি। হার্ড পুনিং করার পরে খাবার দিয়েছি, সেই খাবার নিয়ে শীতে সুন্দর ফুল দিল। আচ্ছা, এবার করতে হবে আমাকে শুধু ওইটা উপরের আলগা মাটি যেটা চাপান দিয়েছিলাম সেটাকে আমি তুলে নেব। আচ্ছা, করেছো? আচ্ছা, মাটি তোলা হয়ে গেল আপনার। হ্যাঁ, মাটি এই যে 1 ইঞ্চি মতো মাটি আমি এখান থেকে তুলে নিলাম, যেটা চাপান দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি এটাকে একটু খুশে নেব। আচ্ছা, মাটি তোলার পরেও মাটিটাকে আলগা করে নেব। এই মাটিটা বার করবো না, একটু আলগা করে নেব, কারণ এর মধ্যে কিন্তু খাবার সব রয়েছে। যেহেতু আমি খাবার সলিড খাবার তখন দিয়েছিলাম, এই দেখেন সব খাবারগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু তখন খাবার দিয়েছিলাম, এখন কিন্তু আমি আর খাবার নতুন করে কিছু দেব না। আচ্ছা, এখানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে অক্টোবর মাসে যে মিক্স খাবার দিয়েছেন, হ্যাঁ, সে খাবার কিন্তু এখনো আছে, সেটা আপনি দেখাচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, কিন্তু খাবারটা কি কি দিয়ে তৈরি হয়েছিল আপনার? এই খাবারটা আমি বলি, যতটা পারবেন ওর মধ্যে কোনো অজৈব কিছু দেবেন না, সব জৈব। আমি বলে দিই তার মধ্যে উপাদান পরিমাণটা হয়তো বলছি, আমি তার মধ্যে আমি কী কী দিয়েছি সেটা বলি। হাড় গুঁড়ো, শিংকুচি, এ দুটো নিলেন। এবার তার মধ্যে নেবেন ডিমের খোসা। আপনার বাড়িতে যে ডিমের খোসা হয় সেগুলোকে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। ডিমের খোসার পরে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নেবেন। তারপরে পাতা পচা সার, এই এইটা সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এগুলো সব সম পরিমাণ নেবেন। মানে হাড় গুঁড়ো, শিংকুচি যদি আপনি 1 কেজি করে নেন, তাহলে বাকি সব উপাদানগুলো 250 করে নেবেন। আচ্ছা, যেমন ধরেন ডিমের খোলা, তারপরে আপনার নিম খোল, তারপরে কলার খোসা, তারপরে আপনার সর্ষের খোল, বাদাম খোল, এইসব আরও যা জৈব, তারপর বাজার থেকে কিছু মিক্স জৈব খাবার পাওয়া যায়, সেই ধরনের দেবেন সেটা। এইগুলো দেওয়ার পরে যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দেবেন। আচ্ছা, তাহলে যদি সবগুলো মিলে যদি 5 কিলো হয়, তাহলে আপনি আরও 5 কিলো ভার্মি কম্পোস্ট দিলেন, তাহলে টোটাল 10 কেজি হয়ে গেল। দিয়ে এই পরিমাণটা দেবেন, দিয়ে ওইটাকে একটু হালকা করে ভিজিয়ে বস্তার মধ্যে কিংবা কোনো বালতিতে ভরে রেখে দেবেন। কতদিন? ও পড়ে থাকলো, এখন হালকা মোটামুটি মাস 2 রাখলে ভালো হয়। আচ্ছা, তারপরে ওটাকে নিয়ে দিলে পরে গাছটা নিতে সুবিধা হয়, গাছটা গ্রহণ করতেও সুবিধা হয়। এটা অক্টোবর পর্বের কাজকর্ম হলো আর কি। হলো। এখন যেটা করবো আর কি, তারপরে কোনো খাবার দেননি? আর না, আমি আর কোনো খাবার দিইনি। মাঝখানে খোল জলের সাথে একটু সুফলাকে ভিজিয়ে দিয়েছিলাম, আর কিছু আমি দিইনি। আচ্ছা, এবারে প্রচুর পরিমাণে ফুল এসেছিল। হ্যাঁ, আপনারা দেখেছেন বন্ধুরা এর আগের ভিডিওতে, দাদার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল। আচ্ছা, এবার আমি বলি, এই অবস্থায় গাছের যেহেতু পাতা নাই, এখানে একটু ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া দরকার। আপনার কাছে যদি সব থেকে ভালো হয় সালফার যদি আপনার কাছে না থাকে, আমি সালফারটা আনিনি, সালফারটা আমি নিয়ে আসি। ধরে তাহলে ওটা সালফার নিয়ে আসলেন, তাই তো? হ্যাঁ, জানবেন যে এনপিকে মানে নাইট্রোজেন, ফসফেট আর পটাশের পর 4র্থ নম্বর সব থেকে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে আমাদের কিন্তু সালফার গাছের দরকার। সালফার আমরা সবাই জানি এটা, সেটা যে কোনো গাছেই, যে কোনো গাছের ক্ষেত্রে, বোগেনভিলিয়া বলে নয়। তিনটে নিউট্রিশনের পরে 4র্থ নম্বর হচ্ছে সালফার। সালফারের কম হলে পরে পাতা হলুদ হয়ে যাবে, গাছ ক্লোরোসিস হয়ে যাবে, গাছ ঠিকমতো সালোক সংশ্লেষ করতে পারবে না। সুতরাং সালফার দিতে হবে। এই হচ্ছে সেই সালফার। এবার বন্ধুরা সালফার দেখিয়ে দিলেন দাদা। এবার এই সালফারটা কিন্তু আপনাকে দিতে হবে খুব বেশি হলে এই 10টা থেকে 12টা দানা। আচ্ছা, বেশি না, এরকম 10টা থেকে 12টা দানা গাছের একদম সাইড দিয়ে দেবেন, চারিদিকে যেন 10-12টা দানা যেন। হ্যাঁ, বেশি দরকার মানে যেন
এই ছড়িয়ে দেওয়া হয়। 10-12টা দানা হলেই মেলা। আচ্ছা বেশি দিলে কিন্তু গাছ নিতে পারে না। আচ্ছা, এটা হলো তাতে কি গাছের ক্ষতি হতে পারে? ক্ষতি, কোনো জিনিস বেশি হলে অবশ্যই ক্ষতি হতে পারে। আর কারোর কাছে যদি সালফার না থাকে সেখানে আমরা যেটা অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট বলি সেটা দিতে পারে। আচ্ছা যদি সালফার দেয় তাহলে এটা দেওয়ার দরকার নেই, কারণ এটাও একটা সালফারই। আচ্ছা, তারপরে হচ্ছে এটা জৈব পটাশ। এটা হচ্ছে জৈব পটাশ। আচ্ছা এই জৈব পটাশ 1/2 চামচ, মানে এটা স্লো রিলিজ, বহুদিন থাকে। আচ্ছা এইটা এই এতটা পরিমাণ, বেশি না, এই 2-4টে দানা উপর দিয়ে দেব। জৈব পটাশের পর আমরা একটু চুন দেব, কারণ হচ্ছে চুন বলতে বাজারে যে চুনটা পাওয়া যায় সেই চুন? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে বোগেনভেলিয়া কিন্তু নিউট্রাল মাটি পছন্দ করে, খুব অ্যালকালাইনও না, খুব অ্যাসিডিকও না। আচ্ছা এবার আমরা যেহেতু গাছে বেশিরভাগটাই জৈব উপাদান ব্যবহার করে, আমি বিশেষ করে, জৈবতে কি হয়, মাটি কিন্তু একটু অ্যাসিডিক হয়। তো সুতরাং আমি হালকা করে একটু ওপরে চুন দেব, প্লাস এটা ক্যালসিয়ামের কাজ করবে। আচ্ছা চুন দিলাম। চুনের পর এটা একটা জৈব সার, এটা কার্বনের কাজ করে। কি নাম এটার? এটা একটা কার্বন বলে, এটা হচ্ছে মোটা 80% কার্বনে আছে এর আচ্ছা মধ্যে। আচ্ছা, এটা আমি বাজারে কেউ তো কিনতে চাই এটা, হ্যাঁ, সেটা কি নাম বললো? এটা কার্বনের সোর্স বললেই হয়, জৈব উপাদান। আচ্ছা, দোকানে গিয়ে বলতে হবে যে 80% কার্বন আছে এমন কোন একটা সার হ্যাঁ দিন। হ্যাঁ, সার দিন। নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না আমার। আচ্ছা আচ্ছা, মানে ওদের তো বড় বস্তা থাকে, আমি কেটে নিয়ে আসি। আচ্ছা, তাহলে বন্ধুরা সমগ্র ব্যাপারটাই কিন্তু দাদা খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আপনারা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখুন। এটা আপনি মোটামুটি ওই 3-4 চামচ মতো দেবেন। আচ্ছা, চা চামচের না, বড় চামচের 3 চামচ দিলে চামচের হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাদাম খোল। আচ্ছা এটা হচ্ছে বাদাম খোল, আমি এটাকে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, গুঁড়ো করে রাখলে মাটিতে মেশাতে সুবিধা হয়। মোটামুটি 1 চামচ মতো বাদাম খোল, বেশি হলেও ক্ষতি হয় না। এটা 1 চামচ মতো দিয়ে দেবেন। হলো। এরপরে হচ্ছে, এখন যেহেতু আমরা হাড় গুঁড়ো, শিংকুচি কিছু দেব না, সুতরাং একটু যদি আপনাদের কাছে স্টেরামিল থাকে অল্প করে দিতে পারেন। স্টেরামিন ব্যাপারটা একটা কথা বলি, অনেকে এমন জায়গাতে থাকেন যেখানে স্টেরামিন পাওয়া যায় না। যদি না পাওয়া যায় তাহলে দেবেন না। ওই যে বাজারে যে মাছ পাওয়া যায়, ওই মাছকে ভিজিয়ে রেখে সেই মাছের জলটা দেবেন, খুব ভালো কাজ করে। মাছ বলতে শুটকি মাছ? শুটকি মাছ না, এমনি ছোট মাছ, যেগুলোর কাঁটা কম হয়, সেই সব মাছগুলো নিয়ে, ছোট মাছগুলো, হ্যাঁ, ভিজিয়ে সেটাকে দিলে পরে ওর কি হবে আপনার, এটা স্টেরামিনের বিকল্প? হ্যাঁ হ্যাঁ, বিকল্প, অবশ্যই বিকল্প, এবং ভালো কাজ করে। আচ্ছা, এরকম অল্প করে একটু স্টেরামিল এর মধ্যে দিয়ে দেবেন। আর হচ্ছে এটা মাইক্রোনিউট্রেন মোবোমিন, এটা সবাই জানেন আপনারা। 1 চিমটি মোবোমিন নেবেন, এরকম 1 চিমটি, একদম সামান্য 1 চিমটি মোবোমিন নিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, মোবোমিনটা তো অনেকে স্প্রেও করে দেয়? হ্যাঁ, স্প্রে করা যায়। আচ্ছা, দিয়ে দিলাম। আর হচ্ছে টাইকোডার্মা ভিরিডি। আচ্ছা, ছত্রাকনাশক। এই টাইকোডার্মা ভিরিডি একটু গাছের গোড়ার দিকে, হ্যাঁ, গাছের গোড়ার দিকে এভাবে আর মাটিতে দিয়ে দিলেন, তাহলে গোড়াতে কোনো যে বোগেনভিলিয়ার একটা রোগ থাকে, গোড়া পচা, এটা কিন্তু হবে না। বন্ধুরা, টাইকোডার্মা ভিরিডি সম্পর্কে বলি। টাইকোডার্মা ভিরিডি কিন্তু ছত্রাক, যে মাটিতে অপকারী ছত্রাককে ধ্বংস করে উপকারী ছত্রাক তৈরি করতে সহায়তা করে, এবং নিজেও সে ছত্রাকের উপকারী ছত্রাক হিসাবে কাজ করে থাকে।
ওটা কি দিচ্ছেন? ওইটাই যেটা দিয়েছিলাম, কার্বন। কার্বন। আচ্ছা এটা হয়ে গেল। এবার এটাকে একটু মিশিয়ে নিন। আচ্ছা, খুশে রেখেছিলাম, একটু মিশিয়ে নিন। মিশিয়ে নিলাম, একটু চেপে দিন। এটা চেপে দিয়ে আমরা যে খাবারটা দিলাম এখন, এই খাবারটাকে কিন্তু ঢেকে দিতে হবে। আচ্ছা, গাছের যে কোনো গাছেরই ক্ষেত্রে যখন আপনি কোনো খাবার দেবেন, সেই খাবারটাকে আপনি ঢেকে দেবেন, তবে গাছটা ভালো নিতে পারে। কারণ এর ওপরে যে খাবারগুলো আছে, শিকড় তো আপনার আর সূর্যের আলোয় আসবে না, ও নিচে শিকড় সূর্যের আলো পছন্দ করে না। সুতরাং আপনি যখন ঢাকা দেবেন, খাবারগুলো নিচে থাকবে, তখন ওই শিকড় ওইখানে আসবে আর ওই খাবারগুলো নেবে। আচ্ছা, তাহলে আপনি হালকা করে যে মাটিটা আপনি তুলে নিয়েছিলেন প্রথমে, আচ্ছা, ওইটা আপনি ওপর দিয়ে হালকা করে ঢাকা দিন। আচ্ছা, খাবার দেওয়ার পরে যে মাটিটা দাদা এর আগে খাবার দেওয়ার আগে তুলে নিয়েছিলেন, হ্যাঁ, ওইটা সেই মাটিটাই কিন্তু উপরে ছড়িয়ে দিলেন, উপরে ছড়িয়ে খাবারগুলো ঢাকা পড়ে থাকে। এবার আপনাকে করতে হবে কি, এটাতে হালকা করে একটু জল দিয়ে দিন। জল দিয়ে যদি দেখেন গাছে এরকম ফুল আছে, তাহলে কোনো কিছু স্প্রে করার দরকার নেই। আর যদি গাছে ফুল না থাকে, তাহলে ওই 1 লিটার জলে 1 গ্রাম 1.5 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে গোটা গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিন। আর যদি এরকম ফুল থাকে, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে স্নান করানোর দরকার নেই, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে জল দিয়ে দিন। জল দিয়ে একদম টান দিয়ে দেবেন। যদি ফুল না থাকে, দিয়ে যখন আবার শুকোবে, তখন অল্প অল্প করে জল দিন, দেখুন ফুল চলে আসবে। ওপরে আরেকটা জিনিস দিতে হবে আপনাকে, সেটা যদি ফুল থাকে তার জন্য একটু সুপার ফসফেট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু সুপার ফসফেটটা আমি ভুলে গেলাম, এই কথায় কথায় এতগুলো কৌটো এনেছি, আমি ভুলে গেলাম। আমি দিয়ে, সেটা দানাটা হতে পারে, কিংবা যেটা ডাস্টও হতে পারে, দানাও হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে। একটু সুপার ফসফেট 1 চামচ মতো সুপার ফসফেট এর মধ্যে দিয়ে দিন। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করে আপনাকে, এই যে মাটিটা আমরা উপর থেকে তুলে নিলাম, এতে যে ছোট 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 শিকড়গুলো, সেটা তো কাটা পড়ে গেল, এতে কি গাছের কোনো ক্ষতি হতে পারে? না, কোনো ক্ষতি হবে না। ও আবার দিন 7-এর মধ্যে দেখবেন, এই যে আপনি জলটা দিয়ে যে টান দেবেন, দেখবেন দিন 7-এর মধ্যে আবার সব নতুন শিকড় ও ফিডার রুট আবার নিয়ে নিয়েছে। তাতেও গাছ বুঝতে পারবে যে আমার ফিডার রুট নেই, ও ফিডার রুট আবার নতুন তৈরি করবে এবং ফুল দেবে। এটা যদি না খোসেন, তাহলে কিন্তু ফুল আসবে না। ওই ফিডার রুটগুলো কেটেই দিতে হবে, তবেই ও ফুল দেবে আবার। তাহলে বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা দেবাশিসদার কাছ থেকে জেনে নিলাম যে একবার বগনভেলিয়ার ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে ঠিক কী করণীয় আমাদের, কিভাবে তার পরিচর্যা, কি খাবার দিতে হয়, সমস্তটা কিন্তু উনি হাতে কলমে করে দেখালেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা খুব ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে একটু সহযোগিতা করুন। নমস্কার।